দর্শক শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন ডিজিটাল লাইফের নতুন আরো একটি এপিসোডে। আমি আপনাদের সাথে আছি শুভ ইসলাম। দর্শক, ডিজিটাল লাইফের আজকের পর্ব শুরু করার আগে একটি পরিসংখ্যান দিতে চাই। বাংলাদেশ ফায়ার সার্ভিসের তথ্য বলছে শুধুমাত্র 2024 সালেই সারা দেশব্যাপী 26,000-এর বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আর এসব অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 446 কোটি টাকা। পাশাপাশি এসব ঘটনায় আহত এবং নিহতের সংখ্যা প্রায় 500 জন। এই যখন দেশের অবস্থা, তখন আমরা সম্প্রতি জেনেছি দেশে এমন একটি নতুন প্রযুক্তি এসেছে যে প্রযুক্তির মাধ্যমে নির্দিষ্ট একটি জায়গায় আগুন ধরলে সেটি অটোমেটিক্যালি নিভিয়ে যাবে অথবা আগুন ধরতেই দেবে না। এই প্রযুক্তিটি নিয়ে আমরা আজকে কথা বলবো দর্শক। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি এই খাত বিশেষজ্ঞ মোহাম্মদ সাখাওয়াত হোসেন ভাইকে। দর্শক, আমাদের আজকের আলোচনা পাঠে যাওয়ার আগে আমরা ছোট্ট একটি প্রতিবেদন দেখে আসি। দেশে আসলো আগুন প্রতিরোধ করার বিশ্বমানের নতুন প্রযুক্তি। এই প্রযুক্তি ব্যবহারে কোনো জায়গায় আগুন ধরবে না, ধরলেও নিভিয়ে দেবে মুহূর্তেই। এমনই বিশেষ সিস্টেম রয়েছে এই প্রযুক্তির। ফায়ার প্রিভেনশন সিস্টেম নামের এই প্রযুক্তিটি পরখ করতে চায় টিম বাংলা ভিশন। এজন্য সাধারণ একটি জায়গায় গ্যাস লাইটার এবং দিয়াশালের মাধ্যমে আমরা আগুন জ্বালালাম। দিব্যে আগুন জ্বলছে। এরপর একই কাজ ফায়ার প্রিভেনশন সিস্টেম প্রয়োগকৃত একটি রুমে করা হলো। কিন্তু কয়েকবার চেষ্টা করেও আগুন জ্বালানো সম্ভব হলো না। এমনকি বাইরে থেকে আগুন জ্বালিয়ে ভিতরে নিলেও মুহূর্তেই নিভে গেল। এই প্রযুক্তিতে একটি হাইপক্সিক জেনারেটরের সাথে যে জায়গা ফায়ার প্রোটেক্টিভ করা হবে তার একটি কানেকশন তৈরি করা হয়। তারপর বিভিন্ন যন্ত্রাংশের সমন্বয়ে নির্দিষ্ট জায়গায় একটি অক্সিজেন অ্যানালাইজারের মাধ্যমে সার্বক্ষণিক মনিটর করা হয়। পদ্ধতিটি কোনো স্থানে আগুন লাগলে অক্সিজেনের মাত্রাকে এমনভাবে নিয়ন্ত্রণ করে যা আগুন জ্বলতে বাধাগ্রস্ত করে। চাইলে দূর থেকেও নিয়ন্ত্রণ করা যায় এই সিস্টেম। আমাদের যে প্রযুক্তিটা রয়েছে এটা একটা প্রোঅ্যাক্টিভ টেকনোলজি। সো আসলে কোনোভাবে আপনার ডেটা সেন্টার বা ওয়্যার হাউসে সে আগুনটা লাগতেই দেবে না। ইভেন বাইরে থেকে যদি আসলে কোনো ক্ষতি করবার জন্য আগুন ভেতরে ঢুকেও আগুনটা ভেতরে আসলে আগুনটা নিভেই যায়। সর্ট অফ কাস্টমাইজ এয়ার যেটা ইউজ করে আগুনটাকে সে প্রিভেন্ট করবে, ইটস কমপ্লিটলি হিউম্যান ব্রিদেবল। এখন ট্র্যাডিশনালি যে প্রযুক্তিতে আসলে যে ধরনের প্রযুক্তিগুলো ব্যবহার করা হয় সাপ্রেশনের জন্য, এটা সাপ্রেশন সিস্টেমই। ওখানে যেটা হয় বিভিন্ন রকমের গ্যাসেস ইউজ করে থাকে এবং অ্যাজ ওয়েল অ্যাজ এটা একটা প্রচণ্ড রিকারিং কস্টও রয়েছে। এবং যেটা হয় যে আমাদের প্রযুক্তির ক্ষেত্রে কোনো রকম রিকারিং কস্ট নিয়ে আসলে ইটস ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। ইফ ইউ ইউজ ইট অ্যান্ড ইনস্টল ইট, ইউ ক্যান গো অ্যাজ লং এজ ইউ ওয়ান্ট। ওপেন এয়ার সোর্স থেকে ফায়ার্সের সাপ্রেশন সিস্টেম ব্যবহার করে কোথাও যদি আগুন লেগে যায়, তারা উইদিন 3 সেকেন্ডস সেখানে কোনো পানির ব্যবহার করা ছাড়া এবং পানির ব্যবহার করা ছাড়া তারা ওখানকে আগুন নিভাইতে সম্ভব হয়। যেহেতু এটা সম্পূর্ণ এয়ার বেস, আকাশ মানে বাতাস থেকেই সে একটা প্রিভেনশন সাপ্রেশন সিস্টেম তৈরি করে, তাহলে এটা আনলিমিটেড। বিশেষজ্ঞরা বলছেন ফায়ারপাস টেকনোলজির উদ্ভাবিত এই পদ্ধতি ডেটা সেন্টার, মিউজিয়াম, আর্কাইভ, সাবস্টেশন, ওয়্যারহাউস, বড় বিল্ডিং, টানেল, এরোস্পেস, নিউক্লিয়ার প্ল্যান্ট সহ বিভিন্ন জায়গায় ব্যবহারযোগ্য। আমরা এখানে অক্সিজেন লেভেলটা আসলে সিল রুম, ডেটা সেন্টার এইসব জায়গাগুলোতে আমরা অক্সিজেন লেভেলটাকে কন্ট্রোল করতেছি 14%। সেক্ষেত্রে এই কেমিক্যাল রিয়াকশনটা হচ্ছে না এবং এই জন্য এখানে আগুনটা ধরবে। ফায়ারপাস টেকনোলজি ইউজের জায়গাগুলো টল বিল্ডিং, সাবস্টেশন, পাওয়ার প্ল্যান্ট, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, টানেল, মিউজিয়াম, ডেটা সেন্টার, সার্ভার রুম এবং আর্কাইভ, এই জায়গাগুলোতে ফায়ারপাস টেকনোলজি ইউজ হচ্ছে ওয়ার্ল্ডে। ফায়ার প্রিভেনশনের সিস্টেমটি 2001 সালে যুক্তরাষ্ট্রে আবিষ্কৃত হয়। পরে ইউরোপের বিভিন্ন দেশ সহ দক্ষিণ আফ্রিকা ও সৌদি আরবে ব্যবহার করা হয়। আন্তর্জাতিকভাবে সার্টিফাইড অত্যাধুনিক এই সিস্টেমটি দেশের বাজারে এনেছে স্মার্ট ডেটা নামের একটি প্রতিষ্ঠান। বাংলাদেশ ফায়ার সার্ভিসের তথ্য বলছে শুধুমাত্র 2024 সালে সারা দেশে 26,659টি এবং দিনে গড়ে 73টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সারা দেশে এই অগ্নিকাণ্ডে 446 কোটি টাকার ক্ষতি হয়েছে। আগুনের এসব ঘটনায় 341 জন আহত এবং 140 জন নিহত হয়েছেন। শুভ ইসলাম, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখছিলাম, এখন চলে যেতে চাই আজকের মূল আলোচনায়। শুরুতেই আপনাকে স্বাগত জানাই আমাদের আজকের অনুষ্ঠানে। জি, ধন্যবাদ শুভ ভাই আপনাকে এবং বাংলা ভিশনকে। এরকম একটা টেকনোলজি বাংলাদেশের প্রেক্ষাপটে সবার সামনে আলোচনা
করার এবং সবাইকে জানা বোঝার সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। জি, সাকত ভাই, প্রথমে আপনার কাছে প্রশ্ন, আসলে এই আমি যে পরিসংখ্যানটি বলছিলাম অনুষ্ঠানের শুরুতে, যে প্রায় 26,000-এর বেশি অগ্নিকাণ্ডের ঘটনা, এটা ম্যাসিভ একটা নাম্বার, এবং আহত নিহতের সংখ্যাও কিন্তু কম না। এমন একটা বাস্তবিক প্রেক্ষাপটে আমরা নতুন একটা প্রযুক্তি আমাদের দেশে পেয়েছি, ফায়ার পাস যেটিকে আমরা বলছি। আমরা প্রথমে আপনার কাছে জানতে চাই আসলে ফায়ার পাস টেকনোলজিটা আসলে কি? ফায়ার পাস নিয়ে যদি বলতে হয়, আসলে ফায়ার পাস মূলত একটা ব্র্যান্ড। আর ফায়ার পাস যে টেকনোলজিটাকে ইনভেন্ট করছে, আবিষ্কার করছে ওয়ার্ল্ডে, টেকনোলজিটার নাম অ্যাকচুয়ালি হচ্ছে হাইপক্সিক এয়ার ভেন্টিলেশন ফায়ার প্রিভেনশন সিস্টেম। হাইপক্সিক এয়ার একটা জিনিস, আর ভেন্টিলেশন এর সাথে ইন্টাররিলেটেড ফায়ার প্রিভেনশন সিস্টেম। এরপর আসছে আমাদের ফায়ার প্রিভেনশন সিস্টেমের কথা। তার মানে কয়েকটা কাজ একসাথে যুক্ত হয়েই এই টেকনোলজিটাকে রূপ দেওয়া হয়েছে যে হাইপক্সিক এয়ার ভেন্টিলেশন ফায়ার প্রিভেনশন সিস্টেম। আর হাইপক্সিক এয়ারটা আসলে কি? হাইপক্সিক এয়ারটা হচ্ছে নর্মালি আমাদের অ্যাম্বিয়েন্ট এনভায়রনমেন্টে আমরা যদি দেখি যে অক্সিজেনের লেভেল আছে 20.95%, নাইট্রোজেন আছে 78%, আদার্স এলিমেন্ট আছে হিলিয়াম, আর্গন, কার্বন ডাইঅক্সাইড। এখন কৃত্রিম উপায়ে আমরা যখন অক্সিজেনের লেভেলটাকে 10%-এ নিয়ে আসছি আর নাইট্রোজেনের লেভেলটাকে 90%-এ উপনীত করছি, আদার্স যে এলিমেন্টগুলো আছে এগুলো আমরা ফেলে দিচ্ছি। এই যে 90% নাইট্রোজেন আর 10% অক্সিজেন সমন্বিত যে এয়ারটা, এই এয়ারটাকে বলা হচ্ছে হাইপক্সিক এয়ার। তার মানে ব্যাপারটা কি এরকম যে আমরা এমন একটা মাত্রায় নিয়ে আসছি অক্সিজেনের মাত্রাটা, যে যেই মাত্রাটায় অক্সিজেন থাকলে আসলে সেখানে আগুন ধরা সম্ভব না। এক্স্যাক্টলি। আচ্ছা, আপনার কাছে এই মুহূর্তে একটু জানতে চাই যে বিশেষ করে এই টেকনোলজিটা আবিষ্কারের পেছনের গল্পটা আসলে কি, ব্যাকগ্রাউন্ডটা আসলে কি? আচ্ছা, এই টেকনোলজির আবিষ্কারকের নাম হচ্ছে ইগোর গ্যারি কটলায়ার। মূলত উনি রাশিয়ান অরিজিন, উনি বড় হয়েছে ইউএসএ, ওখানে এই টেকনোলজি আবিষ্কার করছে। পরবর্তীতে উনি এখন জার্মানিতে আছে, জার্মানি থেকেই টোটাল আপনার প্রোডাকশন রিলেটেড প্রত্যেকটা জিনিসই জার্মানি থেকে উনি দেখছে। এখন প্রত্যেকটা ইনভেনশনের পিছনে একটা গল্প আছে, তো ফায়ার পাস তার ব্যতিক্রম কোনো কিছু নয়। তো ইগোর গ্যারি কটলায়ার উনি একটা জিনিস খেয়াল করে দেখলেন যে নর্মালি হয় কি, যে সি লেভেলে আমাদের যে অক্সিজেনের লেভেলটা থাকে আর যে প্রেশারটা থাকে, আমরা যখন আস্তে আস্তে যত উপরের দিকে যাব আমাদের অক্সিজেনের লেভেলটা বা অক্সিজেনের প্রেশারটা কিন্তু ওইরকম থাকবে না। তো অ্যাথলেটরা কি করেন বেসিক্যালি, যে আমরা দেখি অনেক সময় দেখছি যে পাহাড়ের চূড়ায় যেয়ে প্র্যাকটিস করার কারণটা কি, যে ওখানে অক্সিজেনের লেভেলটা কম পায়, এই জন্য ওখানে যেয়ে প্র্যাকটিস করে। এখন অক্সিজেনের লেভেলের কমের সাথে আমার প্র্যাকটিসের সাথে সাথে কি, এটা একটা ইন্টারেস্টিং বিষয়। তো অক্সিজেনের লেভেলটা যখন আমি 20.95% আমি সেন্স করব, তখন ওই এনভায়রনমেন্টে আমি প্র্যাকটিস করতে গেলে বা পরিশ্রম করলে আমি দ্রুত ক্লান্ত হয়ে যাব, আমার ক্ষুধা অনুভবটা হবে দ্রুত। কিন্তু আমি যখন অক্সিজেনের লেভেল তুলনামূলক কম এমন একটা অ্যাটমসফিয়ারে আমি যখন পরিশ্রম করব, তো তখন যখনই আমার অক্সিজেনটা আমার ব্লাড সেলগুলো কম পাবে, তখন এই ক্ষুধার অনুভবটা কম হবে। তো কাজে কাজে আমি ওই এনভায়রনমেন্টে পরিশ্রম করে যে পরিমাণ কর্মদক্ষতা অর্জন করতে পারবো, তখন আমি এই সি লেভেলে যে আমার অ্যাম্বিয়েন্ট অক্সিজেনের লেভেল আছে, আমি এই এনভায়রনমেন্টে যখন আমি প্র্যাকটিস করব, তখন আমার কর্মদক্ষতাটা অনেক বেশি হবে। আচ্ছা, এই চিন্তা থেকেই উনি একটা এই সি লেভেলে প্রেশারটা সেম রেখে এমন একটা রুম তৈরি করলেন, যে এটাকে উনি হাইপক্সিক রুম বলেন। কোনো একটা কারণে ওখানে একটা ফায়ার ইনসিডেন্ট হয়, তখন অক্সিজেনের লেভেলটা ছিল ওখানে প্রায় অ্যারাউন্ড আপনার 14 থেকে 15%। তো উনি খেয়াল করে দেখলো যে যেই উপাদানগুলো ওখানে ছিল, ফায়ার হওয়ার কারণে যেই রকম ম্যাসিভ একটা ফায়ার হওয়ার কথা ছিল, কিন্তু ফায়ার হয় নাই, খুব সামান্যই হয়ে। উনি তখন এটা নিয়ে চিন্তা করলেন যে ফায়ার না হওয়ার কারণ কি। তো উনি দেখলেন যে আসলে এখানে প্রচুর পরিমাণ অক্সিজেনের অপ্রতুলতার কারণে এখানে ফায়ারটা হয় নাই বা ছড়াইতেও পারে নাই। তো সেখান থেকে উনি চিন্তা করে দেখলেন যে এটা যদি আমি বাণিজ্যিক একটা রূপ দেই, কারণ সারা ওয়ার্ল্ডে ফায়ার ইনসিডেন্ট নাই, ওয়ার্ল্ডের এমন কোনো কর্নার নাই যেখানে আমাদের মানব সভ্যতা আছে সেখানে আমাদের ফায়ার ইনসিডেন্ট থাকবে স্বাভাবিক। তো সেই জায়গা থেকে চিন্তা করেই তখন উনি চিন্তা করলো যে আসলে প্রকৃতিকে আমার পরিপূর্ণরূপে অক্সিজেন নিয়ন্ত্রণ করা পসিবল না, তবে আমার এমন একটা এরিয়া তৈরি করা পসিবল যেই এরিয়াটাকে আমি অক্সিজেন নিয়ন্ত্রণ করতে পারবো। আর অক্সিজেন যখন আমি নিয়ন্ত্রণ করতে পারবো, অনেক ধরনের ফায়ার আছে, ফায়ারের ক্লাসিফিকেশন ABCD কে টাইপ, কিচেন টাইপ ফায়ার পর্যন্ত এখানে ডিফারেন্ট টাইপ অফ ফায়ার আছে। তো অক্সিজেনের লেভেলটা যদি আমি কোনো কারণে 14 থেকে 15%-এর ভিতরে মেনটেন করতে পারি,
অ্যাটলিস্ট ওই এরিয়াটুকুর ভিতরে কোনোভাবে কোনো প্রকার ফায়ার করা পসিবল না। সেই ধারণা থেকেই Exactly. মূলত এই ফায়ার পাসের উৎপত্তি। জি জি জি। ওকে, তাহলে এখন আমরা একটু আপনার কাছে জানতে চাই, যেহেতু বাংলাদেশ তো সম্প্রতি একেবারে এসেছে বিষয়টি এবং বিশ্বের অন্যান্য দেশে ব্যবহার করা হচ্ছে, আমরা যেমনটি আমাদের প্রতিবেদনেও দেখলাম। আসলে আপনি আমার কিছু কান্ট্রি যদি নাম উল্লেখ করেন যে আসলে কোন কোন দেশে ব্যবহার করা হচ্ছে এবং তারা এটাকে কিভাবে নিচ্ছে। ওয়ার্ল্ডে অনেকগুলো কান্ট্রিতে অনেকগুলো রেফারেন্স আছে। আমরা জেনেছি ইউরোপিয়ান অনেকগুলো কান্ট্রিতে জি ব্যবহার জি করা জি হচ্ছে। জি জি। এর পাশাপাশি আমরা মোস্ট সাউথ ইন্টারেস্টিং আফ্রিকার বিষয়, কথা শুনছি। জি, আমেরিকার যে প্রথম ন্যাশনাল ফ্ল্যাগটা যেই আর্কাইভিস মিউজিয়ামে রাখা আছে, ওই ফ্ল্যাগটাকে এই সেম টেকনোলজি দিয়েই প্রোটেক্ট করে রাখা হয়েছে ইউএসএতে। আর ওয়ার্ল্ডের অনেকগুলো কান্ট্রিতে এই টেকনোলজি ইস্টাবলিশ, মিডল ইস্টেও, যেমন ব্যাংক অফ রিয়াদ, ব্যাংক অফ ওমান, এদের সব যেখানে আপনার ভল্টগুলো আছে, যেখানে ক্যাশ সেন্টারগুলো আছে, এই টেকনোলজি দিয়ে ওখানে প্রোটেক্ট করা আছে। কারণ ওনারা দেখছে যে এই টেকনোলজির বিকল্প আর কোনো টেকনোলজি নাই। কারণ আমি তো ফায়ারই হতে দিচ্ছি না, ফায়ার হওয়ার পরে আমার ফায়ার নেভানোটা তো এটা তো পরে হিসেবে। এই জায়গায় আমার একটা প্রশ্ন, জি, জি। আসলে আমাদের প্রতিবেদন যাবার পরেও অনেক আমরা দর্শকের লেভেল থেকে প্রশ্ন পেয়েছি। এই যে আপনারা দাবি করছেন যে আগুন তো জ্বলবেই না, আবার আগুনটা যদি কোনোভাবে জ্বলে বা স্পার্ক করে তাহলে সেটা অটোমেটিক্যালি নিভে যাবে, এই যে আমরা কথাটি বলছি, আসলে এটার মেকানিজমটা কি, কি কারণে আগুনটা জ্বলে না বা জ্বললেও নিভে যায়? এটা খুবই সুন্দর একটা প্রশ্ন। হ্যাঁ, দেখেন, প্রকৃতির নিয়ম মেনে চলে এবং একটা প্রকৃতির নিয়মানুবর্তিত নীতি আছে যে আজকে যেই কারণে যেই জায়গায় যেভাবে আগুন ধরছে বা একটা ঘটনা ঘটছে, অনুরূপ জিনিস আগামী 10 বছর কি 50 বছর কি 500 বছর পরেও প্রকৃতিতে যদি ওই এলিমেন্টগুলো ওইভাবেই উপস্থিত হয়, আবার ওই ঘটনাটাই 500 বছর পর ওইভাবেই ঘটবে। তাহলে আগুনটা আসলে কি? আমরা তো আগুন নিয়ে অনেক ভীত সন্ত্রস্ত, কিন্তু আগুনটা আসলে কি? আগুন হচ্ছে প্রকৃতিতে আছে হিট, আছে তাপ, ফুয়েল, বিভিন্ন রকমের দাহ্য পদার্থ, পেপার, উড, কেমিক্যাল, গ্যাসোলিন, হোয়াট এভার, বিভিন্ন টাইপ ফ্লেমেবল ম্যাটেরিয়াল হতে পারে। আর অক্সিজেন, ন্যাচারে আমার অক্সিজেনের কোনো ঘাটতি নাই। এই তিনটা এলিমেন্টের সমন্বয় যখন একটা নির্দিষ্ট সুগঠিত লেভেলে যখন তারা একে অপরের সাথে মিলিত হবে, তখনই তার বই প্রকাশকে আমরা দেখি ফায়ার, আগুন হিসেবে দেখি। আচ্ছা, আর প্রকৃতির নিয়মানুবর্তিত নীতি, প্রকৃতির উপর আমাদের নিয়ন্ত্রণ করা কখনোই পসিবল না। মানে যেমন আমরা আগেই বলছি যে একটা নির্দিষ্ট এরিয়া হওয়া লাগবে, যে এরিয়ার এনভায়রনমেন্টটাকে নিয়ন্ত্রণ করার আমার ক্ষমতা থাকবে। আমার বাইরের বাতাস ভিতরে যাবে না বা ভিতরের বাতাস বাইরে যাবে না, তার মানে এই না যে একেবারে 100% আমার এয়ারটাইট হওয়া লাগবে। টোটাল ভলিউমের উপরে অ্যারাউন্ড 20 to 30% লিকেজ আমরা কাউন্ট করি যে অ্যাকসেপ্টেবল, এটা হবে। তো যেহেতু আমরা অক্সিজেনকে এনভায়রনমেন্টে, ওপেন এনভায়রনমেন্টে শতভাগ আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না, তো একটা যেহেতু আমরা পার্টিকুলার নির্দিষ্ট এরিয়াতে আমরা অক্সিজেনের লেভেলকে নিয়ন্ত্রণ করতে পারবো, তো প্রকৃতিকে আমি প্রকৃতির সাথে বিরুদ্ধাচরণ করতে পারবো না। কিন্তু প্রকৃতিকে যদি আমি আমার তৈরি করা একটি এনভায়রনমেন্টের ভিতরে রাখতে পারি, তাহলে প্রকৃতির উপর আমার নিয়ন্ত্রণ আনা সম্ভব। তো যেহেতু অক্সিজেনের লেভেলটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আগুন হওয়ার জন্য বা ফায়ার হওয়ার জন্য, তো সেই ক্ষেত্রে আমি যদি অক্সিজেনের লেভেলটাকে আমি নিয়ন্ত্রণ করি, তাহলে তো আমার ফায়ার হওয়ার কোনো সুযোগ নেই। সেখানে আমার পর্যাপ্ত পরিমাণে হিট থাক, ফুয়েল থাক, কোনো সমস্যা নেই। তার মানে কি আপনাদের মানে টেকনোলজির মূল মেকানিজমটা কি এই জায়গায়, আসলে আমার একটা আগুন জ্বলানোর ক্ষেত্রে যদি আমার যে পরিমাণ বা যেই লেভেলের অক্সিজেনটা দরকার, সেই লেভেলের অক্সিজেনটা আসলে সেখানে প্রোভাইড করা হয় না, ওটা এমন একটা মাত্রায় রাখা হয় যাতে সেটা আগুনকে না জ্বালাতে পারে। এটাই হচ্ছে মেইন মেকানিজম, মেইন থিওরি। ঠিক একটা মানে জ্বলন্ত উদাহরণ আছে, যেমন ওয়ার্ল্ডের সবথেকে উঁচু স্থান বলা হয় পেরুর লারিনকোনাডাকে। তো এত উঁচু, মানে পাহাড়ের এত উঁচু জায়গা, সেখানে সেই জায়গাতে অলমোস্ট অক্সিজেনের লেভেল সবসময় 11.1% থাকে সবসময়। ওখানে অলমোস্ট 50,000 লোক বসবাস করে এবং মাইনিং এর কাজ করে তারা। তাদের কিন্তু ন্যাচারালি তারা এইভাবে আমরা যেভাবে আগুন জ্বালাই সেইভাবে কিন্তু আগুন জ্বালাইতে পারে না। তো বিভিন্ন রকমের জীবের বিষ্ঠাগত যেই, যেমন আমরা বাংলায় গোবর বলি, মানে এই ধরনের জিনিস দিয়ে ওনারা আগুন জ্বালায়। ওখানে অ্যাকচুয়ালি তারা কি করে, আগুন কিন্তু ওইভাবে দাও দাও করে জ্বলে না, ওই জিনিসটা আগুনের সাথে মানে খুবই ফ্লেমেবল টাইপ একটা উপাদান,
তো সেই ক্ষেত্রে হয়টা কি এখানে একটা তাপ তৈরি হয়, ওই দাও দাও করে আগুন জ্বলে না, বিনিময়ে তুষের আগুনের মতো ওখানে একটা তাপ তৈরি হয়, ওই তাপ দিয়ে ওনারা ওনাদের খাবার প্রসেসিং এর কাজগুলো আর কি করে। আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে আমরা একটু বাংলাদেশের পার্সপেক্টিভ নিয়ে এখন একটু কথা বলতে চাই বা জানতে চাই। বিশেষ করে সম্প্রতি আমরা দেখলাম আমরা বাংলাদেশে আপনাদের কার্যক্রম ফুল সুইং এ শুরু করেছেন। সেক্ষেত্রে আপনার কাছে প্রথম প্রশ্ন যে আসলে বাংলাদেশের যদি আমরা এই টেকনোলজির বা এই মেশিনের উপকারিতাটা পেতে চাই, তাহলে আমরা আসলে কোন কোন সেক্টরের লোকজন বা কোন কোন সেক্টরের ইমপ্লিমেন্টেশন সেক্টরটা আসলে কি? ডে বাই ডে আমাদের ইন্ডাস্ট্রি অনেক গ্রো করছে। শুধু ইন্ডাস্ট্রি বলেই না, আমাদের অনেক অফিস আদালত আছে। তো সেই দিক থেকে চিন্তা করলে যে এমন কোনো ইন্ডাস্ট্রি বা জায়গা নাই, যেমন অফিস আদালত থেকে শুরু করে, যে আমাদের এই টেকনোলজি সেখানে ব্যবহার করা যাবে না। আমি আরেকটু মানে সহজ করে দিই, যেমন ডাটা সেন্টার। বাংলাদেশে এমন কোনো ব্যাংক নাই যে ব্যাংকের ডাটা সেন্টার নাই, বা মডার্ন টেকনোলজি ব্যবহার করতে গেলে, বা যে এখন আমরা ডিজিটাল যুগ বলি, ডিজিটাল যুগ হইতে গেলে অবভিয়াসলি আমাকে এমন কিছু জিনিস রাখতে হবে যে জিনিসগুলোকে আমাকে ডিজিটালাইজেশন করতে সুবিধা করবে। তারপর অবভিয়াসলি সেখানে আমাকে ছোট হোক বড় হোক আমার ডাটা সেন্টার সেখানে রাখতে হবে। তো ডাটা সেন্টার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেখানে আমাদের এই টেকনোলজি বা রিলেটেড টেকনোলজির কোনো বিকল্প নাই। ওকে, ডাটা সেন্টার ছাড়া আসলে যদি আমরা বিশেষ করে এটা ওয়্যার হাউসের ক্ষেত্রে ব্যবহার করতে চাই, আমি আসছি তারপর যে কোনো ধরনের জি ওগুলোতে আসছি, ডাটা সেন্টার আছে, অনেক বড় বড় ওয়্যার হাউস আছে। আর আমাদের যদি গার্মেন্টস ইন্ডাস্ট্রির কথা চিন্তা করি, সেখানে কেমিক্যাল ইন্ডাস্ট্রি আছে, তারপরে র কটন গোডাউন আছে স্পিনিং মিলগুলোতে, তারপরে আপনার যেখানে ফিনিশ গুডগুলো রাখা হয়। তো এখানে তো আপনার অল্প একটা 2-5 মিনিটের ফায়ার মানে অনেক ক্ষতি, বড় ধরনের অনেক ক্ষতি। তো সেই ক্ষেত্রে ট্রেডিশনাল ফায়ার ফাইটিং যে প্রতিষ্ঠিত যে ফায়ার ফাইটিং সিস্টেমগুলো আছে, সেখানে হয় কি যে আসলে একটা ফায়ার হয়, তারপরে সেন্স করার পরে দেন আমার যেই প্রযুক্তিগুলো আমি রাখছি, ট্রেডিশনাল ওয়াটার বেস হোক বা কোনো এজেন্ট বেস হোক, তখন আমার ওই টেকনোলজি তখন ওখানে আমার কাজ করে। আবার ফায়ার পাসের ক্ষেত্রে কি হয়, যে ফায়ার পাসের ক্ষেত্রে আমি ওখানে আগুনই ধরতে দেব না, মানে আগুনের যে ইগনিশন লেভেলটা আছে, অক্সিজেনের যে লেভেলটা প্রয়োজন ইগনিশন হওয়ার জন্য, আমি সেই লেভেলটাই সেখানে রাখবো না। ইন্টারেস্টিং বিষয়, আমার যে এনভায়রনমেন্টটা সেখানে থাকবে এটা হিউম্যান ব্রেদেবল, আমরা সেই এনভায়রনমেন্টে ব্রেদও নিতে পারবো, আমাদের শ্বাস প্রশ্বাসেও কোনো প্রবলেম হবে না, কিন্তু ওখানে আমার প্রাকৃতিক উপায়ে কোনো আগুনও ধরবে না। আচ্ছা, আরেকটা বিষয় এখানে একটু আমি অ্যাড করতে চাই। আপনাদের বিভিন্ন সাইট এবং আপনাদের বিভিন্ন যে অ্যাক্টিভিটিস গুলো দেখছিলাম বা স্টাডি করছিলাম, সেখানে দেখলাম যে উল্লেখ করছে স্পার্ক যখন হবে, বেসিক্যালি যখন আমরা বিদ্যুৎ থেকে যে স্পার্কটা হয়, সেখানেও আপনারা বলছেন যে এখান থেকেও আগুনটা লাগবে না। এটা কিন্তু আসলে আমরা যদি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে মানে তাদের পক্ষ থেকে প্রশ্নটা করি, যে জেনারেল পাবলিক জানতে চাই যে আমরা স্বাভাবিকভাবে যখন তার আপনার লুফল বা অন্য যে কোনো কারণে কিন্তু আগুন ধরে বড় বড় ক্ষতি হয়ে যাচ্ছে, সেখানে আপনারা বলছেন যে আগুনটা ধরবে না, মানে এই দাবিটা কেন করছেন বা দাবির পেছনে কারণটা কি? ফায়ারের তো অনেক ক্লাস আছে, শুরুতে যে আলোচনা করছিলাম যে এ ক্লাস, বি ক্লাস, সি ক্লাস, এই ধরনের অনেকগুলো ক্লাস আছে ফায়ারের। তো এক এক ক্লাসের ফায়ারের জন্য ইগনিশন লেভেলটা এক এক রকম, যে অক্সিজেনের লেভেল যেমন পেপার ফায়ার, উড ফায়ার, আমি যেটা নর্মালি 16.5 বা বিলো 17% অক্সিজেনের লেভেল রাখি, তাহলে আমার নর্মালি এ ক্লাস টাইপ ফায়ারগুলো আমার হবে না। তো আমি যদি সেখানে 15% বা 14.5 থেকে 15%-এর ভিতরে অক্সিজেনের লেভেলটা রাখি, সেখানে আমার বি ক্লাসের ফায়ারগুলো হবে না, ইভেন সি ক্লাসের ফায়ারগুলোও হবে না। যেমন কিছু ক্রিটিক্যাল জায়গা আছে, যেমন আমরা দেখছি রিসেন্টলি চিটাগাংয়ে কয়েকটা কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে আগুন ধরছে আর কি, এবং ম্যাসিভ আকারে সেখানে ফায়ার হয়েছে। কেমিক্যালে তো নর্মালি আমি কেমিক্যাল ফায়ারে যতই আমি পানি দেই, আমার কিন্তু আগুন নিভবে না যতক্ষণ পর্যন্ত সে তার কম্বাসেবল ম্যাটেরিয়াল যেই ক্ষমতাটা আছে পুড়ে যতক্ষণ পর্যন্ত শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ করা মুশকিল পানি দিয়ে। সেই ক্ষেত্রে আমরা সাজেস্ট করি কি যে ওখানে নর্মালি কেমিক্যাল যেখানে প্রপারলি একেবারে স্টোর করে রাখা, নর্মালি সেখানে মানুষজন যায় না, সেখানে যদি আমি 10% বা 12% অক্সিজেনের লেভেল রাখি, 12% অক্সিজেনের লেভেলে আমার কোনো টাইপ সব থেকে আগুন মানে কোনো টাইপের ফায়ারই হবে না। তো সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে হাইলি ফ্লেমেবল ম্যাটেরিয়াল, যেমন ইথানল, মিথানল, প্রোপানল, এগুলো কিন্তু হাইলি ফ্লেমেবল ম্যাটেরিয়াল। আমি যখন অক্সিজেনের লেভেল 10% বা 12% রাখবো, তখন আমার ওই ধরনের ফায়ারও কোনোভাবে হবে না। তো এখানে যে কোশ্চেনটা ছিল যে ইলেকট্রিক শর্ট সার্কিটের বিষয়টা, তো ইলেকট্রিক শর্ট সার্কিট এটা ধরলাম আমার বি ক্লাসের ফায়ার। তো
তো নর্মালি আমার যদি সেখানে অক্সিজেনের লেভেল আমি 14 থেকে 15% রাখি, স্পার্ক হলো, নেগেটিভ পজিটিভ এক হয়ে গেল, কিন্তু স্পার্ক হওয়ার পরে যে স্প্রেডটা হবে তার জন্য তো তার এই উপযোগটা দরকার, তার অক্সিজেনের লেভেলটা দরকার। সে যদি সেই অক্সিজেনের লেভেলটাই না পায় তাহলে সে ছড়াবে কিভাবে? আচ্ছা, তার মানে ব্যাপারটা এরকম যে আপনার শর্ট সার্কিট থেকে আগুন মানে স্পার্কটা হচ্ছে, কিন্তু স্পার্কটা স্প্রেডের জন্য যে সহায়ক যে ফ্লেমেবল যে মানে এলিমেন্টস গুলো দরকার, আসলে সেটাকেই আপনাদের টেকনোলজিটা ওখানে নিয়ন্ত্রণ করার কারণে বেসিক্যালি আগুনটা ধরে না। জি জি জি, নেগেটিভ পজিটিভ হওয়ার কারণে যে ফল্টটা হয়, ইলেকট্রিক্যাল ফল্ট, সেটা হবে, কারণ ওইটা নিয়ে আমাদের কাজ না। কিন্তু এই ফল্ট হওয়ার পরে যে একটা ফায়ার তৈরি হওয়ার পরে যে একটা ম্যাসিভ একটা দুর্ঘটনা ঘটলো, সেটা হওয়ার কোনো সুযোগ নেই। ইন্টারেস্টিং বিষয়, আমরা অনেকগুলো দেখছি, এক্সপিরিয়েন্স করছি প্রিভিয়াসলি, যখন ঈদের ছুটি ছাটা হয়, অনেক দিনের ছুটি থাকে, গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলোতে দেখা গেল ঈদের পরে হয়তো শিপমেন্ট হবে, ওনারা ফিনিশ গুড করে গুডগুলো রেডি করে হয়তো একটা স্টোরে রাখছে। ওখানে তো অনেক ধরনের প্রবলেম থাকে, যে সবাই তো আর ওই ফায়ার সম্পর্কে, বা এখানে আমি একটা সিগারেটের আগুন ফেলে দিলাম বা ম্যাচের আগুন ফেলে রাখলাম, এইটার পরিণতি কি হইতে পারে এই জ্ঞান তো সবাই রাখে না। বা একটা ইলেকট্রিক শর্ট সার্কিটও হইলো, সেই এটা আমি প্রপারলি মেনটেনেন্স তো ওইভাবে হয়তো করা হয় না, অনেকেই চেষ্টা করে, হয়তো করা হয় না। তো করার পরেও যে হবে না এর কি গ্যারান্টি আছে? হয়েই গেল। তো আমি দেখলাম যে ওই ছুটির ভিতরে একটা ম্যাসিভ ফায়ার হয়ে গেল, তাহলে আমার যেই এত সারা বছরের অর্জনটা আমার ওই একদিন আগুনে পড়ে সব শেষ নষ্ট হয়ে যায়। আমি যদি ওখানে অক্সিজেনের লেভেলটাকে মেনটেন করে রাখতে পারি, আমি বাংলাদেশে থাকি বা বাংলাদেশের বাইরে থাকি, আমি কন্টিনিউয়াস বেসিসে আমি আমার জায়গা থেকে আমি মনিটর করতে পারবো। এক্স্যাক্টলি, এই জায়গাটাতে আরেকটা প্রশ্ন ছিল আমার, বিশেষ করে আপনাদের যে সিস্টেমটা, এই পুরো সিস্টেমটা কি আসলে নির্দিষ্ট কোনো একজন ব্যক্তি 24 আওয়ার্স হয়তো কম্পিউটারের সামনে বসে বা ল্যাপটপ দিয়ে নিয়ন্ত্রণ করতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা আছে, নাকি আমরা দূরের থেকে আসলে এই সিস্টেমটাকে ওভার দ্য ফোনও বা কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা নিয়ন্ত্রণ করতে পারি? আসলে ওইরকম না, আমাদের এই টেকনোলজির নির্দিষ্ট কোনো ডিজাইন লিমিটেশন নাই। হয়তো আমার কোনো ইউজারের চাওয়ার লিমিটেশন আছে, কিন্তু এই চাওয়ার এগেনস্টে আমাদের ডিজাইনের কোনো লিমিটেশন নাই। একটা ইউজার যেভাবে ইউজ করতে চাইবে সেইভাবেই আমাদের এই ডিজাইন করে দেওয়া পসিবল। কিভাবে? এখন ছুটির ক্ষেত্রেই বলি, যে যদি পূজার ছুটি বা ঈদের ছুটি হয়, তখন তো সবাই তো চাইবে যে প্রিয়জনদের সাথে একটু সময় কাটানোর জন্য। তাহলে কি আমার এই সিস্টেম কি বন্ধ থাকবে? আমার কি অরক্ষিত থাকবে তখন? না, জিনিসটা এরকম না। যখনই আমার অক্সিজেনের লেভেল কোনো কারণে বেড়ে যাবে, সাথে সাথেই আমার কাছে ইনফরমেশন আসবে। আচ্ছা, যে নর্মালি আমরা তো একটা সিল্ড এরিয়ার কথা বলি, বা আমাদের প্রয়োজন সিল্ড এরিয়া লাগবে। এখন কোনো কারণে হয়তো কেউ ভেঙে ফেললো কোনো দরজা বা জ্বালানা, বা কোনো কারণে আমার অক্সিজেন আসছে ভিতরে, বা বাইরের এয়ার ভিতরের এয়ার এক্সচেঞ্জ হচ্ছে, সেই ক্ষেত্রে অটোমেটিক্যালি আমার সেন্সর থেকে কন্ট্রোল, ওটার স্পেশাল টাইপ কন্ট্রোল প্যানেল আছে, আমার যখন ল্যান্ড কানেকশন দেওয়া থাকবে, অটোমেটিক্যালি আমি যেভাবে আমি চাবো, আমার বিএমএস এর সাথেও কানেকশন করার ফ্যাসিলিটি আছে। বিএমএস এর সাথে, অথবা আমি যদি মনে করি আমার মোবাইলে বা আমি আমার ইমেইলে আমি নোটিফিকেশন নিতে চাই, আমি নোটিফিকেশন নিতে পারবো। শুধু তাই না, প্রত্যেকটা মিনিটে আমার অক্সিজেনের লেভেল কি ছিল, আমার প্রত্যেকটা মিনিট বাই মিনিট এই লেভেলটা চেক করা পসিবল। আমার ডাটা লগার দিয়ে আমরা ওই ইনফরমেশনগুলো নিতে পারবো। আচ্ছা, আমরা যদি একটু সাধারণ দর্শকের জায়গা থেকে বুঝতে চাই, তাহলে ব্যাপারটা এরকম যে আমরা যেখানেই থাকি না কেন আপনাদের পুরো সিস্টেমটাকে আমরা দূর নিয়ন্ত্রণ আসলে করতে পারছি। তার মানে আমার আগুনটা যাতে না জ্বলে, অক্সিজেন লেভেলের মানে যে মাত্রাটা আসলে দরকার সেটা বেশি হচ্ছে নাকি কম হচ্ছে, সেটা আমরা দূরের থেকে একটা মনিটরের মাধ্যমে দেখতে পাচ্ছি। যে বাংলাদেশের ডেটা সেন্টারের ক্ষেত্রে আপনি বলছেন, ওয়্যার হাউসের ক্ষেত্রে বলছেন, বা কেমিক্যাল গোডাউনের কথা বলছেন, সেগুলো একটা সিল্ড এরিয়া, সেখানে আমরা ব্যবহার করতে পারছি। বাট আমরা হয়তো 10-12 তলা বা 15 তলা বা 20 তলা একটা ভবনের ক্ষেত্রে যদি আমরা মানে এই আপনাদের টেকনোলজিটা ব্যবহার করতে চাই, তাহলে আমরা পারবো কিনা, আর পারলে কি করতে হবে? আসলে খুবই সুন্দর একটা কোশ্চেন, এবং এটা আমাদের আসলে জানা খুব প্রয়োজন, এবং এইটার কারণে আমরা ভুক্তভোগী। ট্রেডিশনাল ফায়ার ফাইটিং সিস্টেমে আসলে কি আছে, যেমন ওয়াটার বেজ আছে একটা, যেখানে আমার ফায়ার পাম্প থাকবে বিভিন্ন রকমের, ওইখানে আপনার ওয়াটার লাইন করা থাকবে বিল্ডিংয়ে, হোজ পাইপগুলো থাকবে, যখন কোনো রকমের, বা স্প্রিংকলারও হয়তো অনেক কিছু জায়গায় বিল্ডিংয়ে ব্যবহার করা হয়, যে সেন্সগুলো ফেটে গেলে পানি বের হলো, বা ম্যানুয়ালি হোজ পাইপগুলো বের করে আমি অনেকভাবেই সেটাকে আমরা কাজ করতে পারি। আগুন লাগার পরের ঘটনা বলছি। আর এজেন্ট বেস, ক্লিন এজেন্ট বেস যেসব সিস্টেমগুলো আছে, যে অলমোস্ট
একটা অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট হবে, তারপরে এই টেকনোলজিগুলো কাজ করে। তো অনুরূপ আমাদেরও আরেকটা পদ্ধতি আছে কাজ করারই, এই সাবস্টেশন সিস্টেমই বলে ওইটাকেও আমাদের। তো ট্রেডিশনালের থেকে একটু ভিন্ন। নর্মালি যে এই যে বেইলি রোডে রিসেন্ট আমরা যে রেস্টুরেন্টের ঘটনাটা দেখলাম, যে এখানে আসলে আগুনে পুড়ে মারা গেছে কয়জন, হয়তো 1 জন 2 জন বা 3 জন, কিন্তু বাকি যে মানুষগুলো মারা গেছে এগুলো কিন্তু কেউ আগুনে পুড়ে মারা যায় নাই, এগুলো মারা গেছে সব অক্সিজেনের অভাবে। প্রচুর পরিমাণে ধোঁয়া তৈরি হয়েছে, ধোঁয়া মানে তো কার্বন ডাইঅক্সাইড। মূলত আমি যখন এরকম একটা সিচুয়েশন হয়, আমরা তো প্রচণ্ড রকম ভয় পাই। ভয় পাওয়ার ফলে নর্মালি হয় কি, আমাদের ভয় পেলে অক্সিজেন ইনহেল করার প্রবণতা অনেকটা কমে আসে। তারপরে যদি আমি একেবারে অক্সিজেন না পাই, হয়তো আমি অজ্ঞান হয়ে পড়ে থাকলে হয়তো আমার একটা বাঁচার পসিবিলিটি আছে। এই জায়গায় আপনাদের টেকনোলজি কিভাবে কাজ করে? হ্যাঁ, ওইখানেই আসছি। কিন্তু যখন আমি অক্সিজেনই পাবো না, তখন আমি কিভাবে বাঁচবো? আমার তো বাঁচার সম্ভাবনা একেবারে 0%। আচ্ছা, তো ধরলাম যে ওই বেইলি রোডের রেস্টুরেন্টে এই সাবস্টেশন সিস্টেমটা করা ছিল ট্রেডিশনাল। ওকে। তো সেই ক্ষেত্রে কি হইতো, যে কোনো একটা এজেন্ট, যে হইতে পারে কার্বন ডাইঅক্সাইড, হতে পারে আপনার নোভ্যাক বা নাফ, এই ধরনের অনেক এজেন্ট আছে, এই এজেন্টগুলো ব্যবহার করেছে। কিন্তু এগুলোর একটা নির্দিষ্ট লিমিটেশন আছে। আচ্ছা, এর উপরে বেস করে নির্দিষ্ট লিমিটেশনের বাইরে কিন্তু তারা ডিসচার্জ করতে পারবে না। তাদের যে লিমিট আছে শেষ হয়ে গেল, এতে আগুন নিভলেও নিভে গেলেও ওকে, না নিভলেও ওই রকমই থাকবে। এর সাথে কিন্তু কোনো অক্সিজেনের সম্পর্ক নাই। ওকে। আচ্ছা, তো এখন আমাদের যে সাবস্টেশন সিস্টেমটা, এখানে আমরা কি করি, অক্সিজেনের লেভেলটা 12% করি। ওকে, 12% করি, আর বাদ বাকিটা আমরা নাইট্রোজেন রেখে দিই। তো যখন এই ধরনের একটা অ্যাক্সিডেন্ট হবে, প্রচণ্ড প্রেসারে আমার এই এয়ারটা রিলিজ হবে ওই অ্যাপ্লিকেশন এরিয়াতে। রিলিজ হওয়ার পরে হবে কি, এই প্রেসার দেওয়ার কারণে নর্মাল যেই বাতাসটা এয়ারে, এই বাতাসের থেকে সামান্য ভারী আমাদের এই হাইপক্সিক এয়ারটা। তো প্রচণ্ড প্রেসার দেওয়ার পরে ভিতরে যে টক্সিকটা আছে, সেই টক্সিকটা প্রেসার ক্রিয়েট করে বাইরে বের করে দেওয়ার চেষ্টা করবে, যত রকমের ছোট ছোট ভেন্টিলেশনগুলো আছে। আমি ওপেন টাইপ এরিয়ার কথা বলছি। আর আমার এই হাইপক্সিক এয়ারটা তুলনামূলক নিচে থাকবে। আচ্ছা, এখন যখন অ্যাক্সিডেন্ট হয়, কেউ কিন্তু ওই উপরে যায় না, কোনো টেবিল চেয়ারের উপরে যেয়ে কিন্তু দাঁড়ায় না, সবাই কিন্তু নিচেই থাকে। বা আমি সেন্সলেস হয়ে গেলে আমি নিচেই পড়বো। তাহলে আমি আগের সিনারিওতে কি ছিল, আমার অক্সিজেনের কোনো লেভেলই ছিল না। এখন অ্যাটলিস্ট আমার 12% অক্সিজেন আছে। তার মানে আমি সেন্সলেস থাকা অবস্থাতেও আমি কিন্তু বেঁচে আছি। হয়তো 5-10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট কি আধা ঘন্টা পর আমাকে যখন রেস্কিউ করা হবে, আমি তখন আমার একটা বাঁচার সম্ভাবনা থেকে যায়। ঠিক আছে, এবার ওয়ার্কিং প্রিন্সিপালটা কেমন? তা আমাদের এখানে একটা স্টেশন থাকবে, যেই স্টেশনটার কাজই হবে হাইপক্সিক এয়ার তৈরি করা এবং প্রেশারাইজড। ট্রেডিশনালের মতোই আমরা ব্যবহার করব। এখানেও সেন্সরগুলো থাকবে, যখনই কোনো স্মোক বা ফ্লেম বা হিট এই ধরনের কোনো কিছু সেন্স করবে, স্বয়ংক্রিয়ভাবে রিলিজ করবে। কিন্তু শেষ হয়ে যাওয়ার পরে কি হবে, এখানে আমাদের শেষ হয়ে যাওয়ার পরে আর নতুন করে রিফিল করা লাগবে না। ট্রেডিশনালি কি করা লাগে, একবার রিলিজ হয়ে গেলে রিফিল করা লাগে, বা একবার ইনস্টল করার পরে আমার ওইটা আর ড্রিল করে দেখার সুযোগ থাকে না। আচ্ছা, এক্স্যাক্টলি আমি যদি একটু সংক্ষিপ্ত করতে চাই, তাহলে ব্যাপারটা কি এরকম যে আসলে আপনাদের সিস্টেমটাতে মানে কোনো একটা জায়গায় যদি এরকম বড় বিল্ডিং এ আগুন লেগে যায়, তাহলে সেক্ষেত্রে আপনাদের টেকনোলজিটা দুইভাবে কাজ করে। একটা হচ্ছে আপনার একটা হাইপক্সিক এয়ার তৈরি করবে, যেটা নিচের দিকে থাকবে, আরেকটা হচ্ছে টক্সিক যেই এলিমেন্টগুলো সেগুলোকে উপরের দিকে আপনার পাম্পিং করে বাইরে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবে। হাইপক্সিক এয়ার যখন অনেক প্রেসারে রিলিজ হবে, আচ্ছা, যখনই প্রেসারে রিলিজ হবে, তখন ভিতরের যেই এই বাতাসের থেকে তুলনামূলক পাতলা যে বাতাসটা আছে, তাকে প্রেসার ক্রিয়েট করে বের করে দেবে, এবং ভিতরে এই বাতাসটা থাকবে অক্সিজেনকে ম্যাক্সিমাম 60 সেকেন্ডের ভিতরে যে কোনো ধরনের ফায়ারকে সে নিভাই দেবে। শুধু তাই না, ভিতরে যারা আছে তারা অ্যাটলিস্ট, এখন ইন্টারেস্টিং বিষয় হলো এইখানে যে 12% অক্সিজেনটা আছে, এই অক্সিজেনটা হচ্ছে 100% পিউরিফাইড ফ্রেশ অক্সিজেন। আচ্ছা, অ্যাম্বিয়েন্টে আমরা যে অক্সিজেনটা নেই, গ্রহণ করি শ্বাস প্রশ্বাসের জন্য, এই অক্সিজেনেই কিন্তু অনেক ধরনের টক্সিক বা দূষণ থাকে। কিন্তু আমরা যেই প্রসেসে এই অক্সিজেনটাকে পিউরিফাই করি, এই অক্সিজেনে
কোনো প্রকার কোনো ভাইরাস বা টক্সিক জাতীয় কোনো কিছুই থাকে না। তার মানে একে তো আগুনটাকে নিভিয়ে দিচ্ছে, আর দুই হচ্ছে ওখানে একটা ফ্রেশ এয়ার প্রোভাইড করছে, যাতে যারা একটু ইনফরমেশন আমাকে এখানে অ্যাড না করলেই না। তো যে সাবস্টেশন সিস্টেমের কথাটা বললাম, যে ওইখানে এয়ারটা রিলিজ হয়ে যাওয়ার পরে আমার সিস্টেম স্বয়ং মানে আবার রিস্টার্ট হয়ে আবার ওই সেম বাতাসটাই আমার প্রোভাইড করতে থাকবে। আচ্ছা, তাহলে আপনি কি এটা বোঝাতে চাচ্ছেন যে আপনাদের সিস্টেমটাকে অটোমেটিক, তার মানে যখন প্রয়োজন হবে নিজে থেকে স্বয়ংক্রিয় হয়ে যাবে, আবার কাজ শেষ হলে অটোমেটিক্যালি আবার সেটা বন্ধ হয়ে যাবে? এখানে আমার যে প্রেসার ড্রপ করা বা ফলস ডিসচার্জ হয়ে গেলে আবার নতুন করে রিফিল করা, এই ধরনের কোনো জটিলতা নাই। আমি চাইলে প্রত্যেক দিন একবার আমি রিলিজ করে দেখতে পারবো আচ্ছা আমার রিয়েলি এটা আমার কাজ করে কি করে কিনা। এটা হলো আমাদের সাবস্টেশন স্পেশাল টাইপ। এটা নিয়ে খুবই রেসপন্স বেশি ওপেন টাইপ এরিয়ার জন্য, কারণ সব এরিয়া তো আমার স্পেসিফিক এয়ার টাইট করা পসিবল না। বুঝতে পেরেছি। যেখানে আমার এয়ার টাইট করা পসিবল না, তাহলে সেখানে আমার কি সলিউশন আছে? এক্স্যাক্টলি এই সেম সলিউশনটা আমরা আপনারা প্রোভাইড করছেন। ওকে, আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে আছি। আপনাকে লাস্ট প্রশ্ন একটু সংক্ষিপ্তভাবে জানতে চাই, বিশেষ করে বাংলাদেশে আপনারা কাজ শুরু করেছেন, বাংলাদেশে কেমন সাড়া পাচ্ছেন? আমরা আমাদের চাওয়ার থেকে অনেক বেশি সাড়া পাচ্ছি। সাকাত ভাই, ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দিয়ে বাংলাভিশন স্টুডিওতে এসে এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য। আপনাকেও ধন্যবাদ, বাংলাভিশন টেলিভিশনকেও ধন্যবাদ, এবং দর্শক শ্রোতাদেরও অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন। জি দর্শক, আমরা এতক্ষণ ফায়ার পাস টেকনোলজি নিয়ে কথা বলছিলাম। আসলে আমাদের জীবন এখন প্রযুক্তিতে আবদ্ধ, তো আমরা চাই নতুন নতুন যে সমস্ত প্রযুক্তিগুলো আসছে সেটা বিশ্বব্যাপী, এবং সেই ধারাবাহিকতা আমরা বাংলাদেশে যারা আছি তারাও নতুন নতুন প্রযুক্তিকে আমরা অ্যাডপ্ট করে থাকি, এবং নতুন এই প্রযুক্তিগুলো আমাদের জীবন রক্ষাকারী হয়ে উঠুক, এটাই হোক আমাদের প্রত্যাশা। সেই প্রত্যাশায় শেষ করছি আজকের অনুষ্ঠান। আল্লাহ হাফেজ।